আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী আজ। ইতিহাসের নৃশংস এই হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের শাস্তি নিশ্চিতের দাবি। টোকিওতে প্রধান উপদেষ্টা ও জাপানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক, উন্নয়ন সহযোগিতাকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা। ডক্টর ইউনুসকে গার্ড অফ অনার প্রদান। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা খাতে বাজেটের ১২ ভাগ বরাদ্দের পরিকল্পনা সরকারের। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। এবং ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত। মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামের সার্কিট হাউসে রাতের নিস্তব্ধতা ভেঙে দেয় এক রক্তাক্ত অধ্যায়। শহীদ হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এক স্বাধীনতা যোদ্ধা, একজন রাষ্ট্রনায়ক নিখুঁত নীরবতায় জায়গা হয়ে যায় ইতিহাসের পৃষ্ঠায়। আজ তার ৪৪তম মৃত্যুবার্ষিকী। ৪ দশক পেরিয়েও যার মৃত্যু ঘিরে প্রশ্নের শেষ নেই। রিপোর্ট করছেন এস এম আশরাফ। সময় থেমে যায় না, কিন্তু কিছু মুহূর্ত থেমে যায় ইতিহাসে। ১৯৮১ সালের ৩০ মে ভোরের বাতাসে কেঁপে উঠে একটি জাতির হৃদয়। ঝড়ে ভেসে যায় এক অধ্যায়, যে অধ্যায়টি স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়। '৭১ সালের ২৬ মার্চ কাল রাতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যিনি ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সেই কণ্ঠ হয়ে উঠেছিল প্রতিরোধের অনন্ত প্রেরণা। স্বাধীনতার পর রাজনীতির মাঠে নতুন করে ইতিহাস লিখতে শুরু করেন জিয়াউর রহমান। জাতিকে দিয়েছিলেন নতুন আশা, আত্মনির্ভরশীলতা, উৎপাদন, উন্নয়নের ডাক। প্রতিষ্ঠা করেন জাতীয়তাবাদী দর্শন, গণতন্ত্রের নতুন সূচনা। যদি সেদিন ইস্ট বেঙ্গল রেজিম এবং ইপিআর জিয়ার নেতৃত্বে বিদ্রোহ না করত, তাহলে কোনো মুক্তিযুদ্ধ হতো না। মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশও স্বাধীন হতো না, আজও পাকিস্তান থাকতো। এটি হলো বাস্তবতা। কিন্তু ইতিহাসে জিয়ার এই ভূমিকাকে অস্বীকার করা হয় এবং ইতিহাস লেখা হয় ক্ষমতাসীনদের ফরমায়েশ অনুযায়ী। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ে জিয়ার এই বীর মুক্তিযোদ্ধার ভাবমূর্তি চিরভাস্বর হয়ে থাকবে এবং বিশেষ করে তার নির্লোভ জীবন, সৎ রাষ্ট্রপতি হিসাবে তার সততার কথা কিংবদন্তি তুল্য। এই কারণে তিনি জনগণের এত প্রিয়। কিন্তু ১৯৮১ সালের সেই ভয়াল ভোরে চট্টগ্রামের সার্কিট হাউসে ঘাতকের গুলিতে থেমে যায় এক জীবন। থেমে যায় না প্রশ্ন, কেন, কাদের লাভ হয়েছিল এই মৃত্যুতে? একটা কথা সবসময় উনি বলতেন, দেশটা আমার ছোট হতে পারে, লোক তো আমার অনেক বেশি। এই লোক যদি ২ হাত দিয়ে কাজ করে, আমি সমস্ত কাজ ভালোভাবে করতে পারবো। আমার দেশটা ছোট হতে পারে বটে, এ কথা ঠিক, কিন্তু আমি ছোট না। তার প্রস্থানে শোকে কাঁপে দেশ। মানুষ পথে নামে, কাঁদে, প্রশ্ন করে। শুধু রাষ্ট্রনায়ক নন, তিনি হয়ে ওঠেন ইতিহাসের এক অমর অধ্যায়। এস এম আশরাফ, এটিএন বাংলা। চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। পরে সেই চেনা শহর থেকে নেন চিরবিদায়। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় বিএনপিকে সংগঠিত করে এই শহর থেকে নতুন পরিকল্পনার সূচনা করতে চেয়েছিলেন তিনি, কিন্তু সেই প্রয়াস অসমাপ্তই থেকে যায়। জিয়ার শেষ কয়েক ঘন্টার ঘটনাবলীর জীবন্ত সাক্ষী চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম। জিয়া হত্যাকাণ্ডের নেপথ্যে জড়িতদের চিহ্নিত করার দাবি তার। চট্টগ্রাম থেকে আবুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল হক মুহাসির। ২৯ মে শুক্রবার ১৯৮১ সাল। দলের কয়েকজন সিনিয়র নেতাকে নিয়ে সকাল ১০টায় চট্টগ্রাম সার্কিট হাউসে পৌঁছান প্রেসিডেন্ট জিয়া।
দিনভর সরকারি কর্মকর্তাদের সাথে বৈঠক ছাড়াও কয়েক দফা একান্ত আলাপ করেন স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে। কে জানত এর পরদিনই নির্মমভাবে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন তিনি। প্রেসিডেন্ট জিয়ার সেই সফর, সার্কিট হাউসে নেতাকর্মীদের সঙ্গে বৈঠক, এ সব কিছু নিয়ে কৌতূহলের শেষ নেই জনমনে। কিন্তু কি হয়েছিল সেদিন? চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নির্মম হত্যাকাণ্ডের কয়েক ঘন্টা আগে রাত 1:30টায় সার্কিট হাউসে জিয়াউর রহমানের কাছ থেকে শেষ বিদায় নেন তিনি। প্রত্যেকটি ব্যাপারে ওনার কি তীক্ষ্ণ দৃষ্টি থাকতো, এই কথাটা আমি সবসময় তোমাকে আমি বলে যাচ্ছি, বি গুড অ্যান্ড ডু গুড। তা আমি আশা করছি তোমরা দলটাকে এইভাবে পরিচালনা করবে। তবে সে সময় বিএনপির দলীয় কোন্দল নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা হলেও বিষয়টি উড়িয়ে দেন তিনি। দলীয় কোন্দলের ব্যাপারটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট বলেন। প্রেসিডেন্ট জিয়া নিজেকে স্বাধীনতা সার্বভৌমত্বের পাহারাদার উল্লেখ করতেন। চট্টগ্রাম নিয়েও তার পরিকল্পনা ছিল ব্যাপক। এখানে কাকে মন্ত্রী বানাবো, কাকে এমপি বানাবো, আমি প্রেসিডেন্ট হব, ওই কারণে কিন্তু আমি বিএনপি সংগঠনটা করি নাই। সবাই বিএনপি সংগঠন, আমি সহ তোমার সবাই এদের স্বাধীনতা সার্বভৌমত্বের দারোয়ান, পাহারাদার, একজাক্টলি পাহারাদার বলছে। আমি চেয়ে রাখুন মুখের দিকে। সেদিন প্রেসিডেন্ট জিয়া 2 সামরিক কর্মকর্তা সহ 7 জন নিহত ও 16 জন আহত হন। ওই ঘটনায় সামরিক আদালতে শুধুমাত্র অভ্যুত্থান চেষ্টার জন্য বিচার হয় 18 সামরিক কর্মকর্তার। এদের মধ্যে 13 জনের ফাঁসি এবং বাকিদের কারাদণ্ড দেয়া হয়েছিল বিভিন্ন মেয়াদে। ওনার যে ঘটনাটা, এটা একটা তদন্ত হওয়া দরকার ছিল। বিএনপি কেন করলো না, এটা বিএনপি ভালো। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা। বাংলাদেশে জাপানের উন্নয়ন সহযোগিতাকে আরও উচ্চতর পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। প্রধান উপদেষ্টার সাথে দ্বিপাক্ষিক বৈঠকের আগে সূচনা বক্তব্যে একথা জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার সকালে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এর আগে রাজধানী টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার সাংবাদিকদের জানান, এই সফরে বাংলাদেশের উন্নয়নের পাশাপাশি তরুণ রাজনৈতিক নেতৃত্বের মান ও দক্ষতা বাড়ানোর সহযোগিতার কথা জানিয়েছে দেশটি। তারা আমাদের যে তরুণ রাজনীতিবিদ, বিভিন্ন রাজনৈতিক দলের যে তরুণ রাজনীতিবিদ আছে, তাদেরকে আরো কিভাবে তাদের ক্যাপাসিটিটা বিল্ডিং করা যায়, বিভিন্ন দেশের গভর্নেন্স সিস্টেমটা যদি তাদেরকে দেখিয়ে তাদেরকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা যায়, সে বিষয়ে সহযোগিতার আগ্রহ ব্যক্ত করেছে। তো এটা শুধু যে অর্থনৈতিক সহযোগিতা তা না, অন্যান্য আরো যেসব ক্ষেত্র আছে, দুটো বন্ধুত্বপূর্ণ দেশের মধ্যে যে ধরনের সহযোগিতা সম্পর্ক সচরাচর হয়ে থাকে, সেরকমই হয়েছে। আর জাপান তো আমাদের স্ট্র্যাটেজিক একটা পার্টনার হিসেবে আগে থেকে আছে। সো আজকেও আলোচনায় সেটা জাপানের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন আলোচনার শুরুতে, এবং এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হবে। এবার আমাদের বিশেষ আয়োজন বাজেট 2025। আসছে নতুন অর্থ বছরে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে 95,908 কোটি টাকা হতে পারে, যা মোট বাজেটের 12.18 ভাগ। নতুনভাবে কর্মসূচিতে যুক্ত হচ্ছেন আরো 6,24,000 সুবিধাভোগী। সব ধরনের ভাতা বাড়ছে সর্বোচ্চ 100 টাকা পর্যন্ত। প্রকৃত উপকারভোগীর কাছে প্রণোদনা পৌঁছাতে কমছে প্রকল্পের সংখ্যা। বৈষম্যহীন বাজেটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সামাজিক সুরক্ষা খাতে ডেটাবেস তৈরির পাশাপাশি ভাতার পরিমাণ বাড়ানোর পরামর্শ গবেষকদের। অর্থ উপদেষ্টা জানিয়েছেন, সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে এবার বাস্তবতার নিরিখে বাজেট দিচ্ছে অন্তর্বর্তী সরকার। শারফুল আলমের রিপোর্ট। রাজনীতি সহ নানা অস্থিরতায় থমকে আছে দেশের অর্থনীতি, নেই নতুন বিনিয়োগ। একদিকে কমছে আয়, অন্যদিকে বাড়ছে বেকারত্ব। মূল্যস্ফীতি কিছুটা কমলেও স্বস্তি নেই সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার ভিন্ন এক বাস্তবতায় আসছে 2025-26 অর্থ বছরের বাজেট, যার আকার হতে পারে 7,90,000 কোটি টাকা। এর মধ্যে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে 95,908 কোটি টাকা, যেখানে চলতি অর্থবছর ছিল 90,468 কোটি টাকা।
140টি সামাজিক কর্মসূচি থাকলেও নতুন অর্থ বছরে তা কমিয়ে আনা হতে পারে 100-তে। জুলাই আগস্টে এটা বৈষম্য বিরোধী একটা আন্দোলন ছিল। এখানে কিন্তু মানুষের যে আয়ের বৈষম্য, ভোগের বৈষম্য, সম্পদের বৈষম্য, এইসব বিষয়গুলো কিন্তু ছিল। বাজেটে কেবলমাত্র সামাজিক নিরাপত্তা কর্মসূচি দিয়ে এই বৈষম্য কমানো যাবে না, সেখানে আরো অন্যান্য যেসব বিষয়গুলো আছে, শোভন কর্মসংস্থানের ব্যবস্থা করা, বিনিয়োগকে চাঙ্গা করা, বাস্তবায়নের ক্ষেত্রেও চ্যালেঞ্জ থাকবে, অর্থায়নের ক্ষেত্রেও চ্যালেঞ্জ থাকবে, কারণ প্রত্যাশাটা তো থাকবে যে অর্থায়নটা এবার বেশি হবে। সুতরাং সেইটাও কিভাবে, কারণ এক জায়গায় আমি যদি অর্থায়নটা বাড়াতে চাই, অন্য জায়গায় হয়তো এটার কিছুটা আবার কমাতে হবে, সেই জায়গাটা কোনটা। প্রযুক্তি ব্যবহার করে রেজিস্টার এবং অন্যান্য যেগুলো করার কথা চিন্তা করা হচ্ছে, সামাজিক ইন্স্যুরেন্সের কথা চিন্তা করা হচ্ছে, গ্যারেন্টিড যে এমপ্লয়মেন্ট স্কিম করা যায় কিনা, এগুলো আমরা কিন্তু দেখব যে এগুলো আসছে কিনা। বাজেটে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে আগের অর্থ বছরের চেয়ে 4 লাখ কমে নতুন করে যুক্ত হচ্ছেন আরো 6,24,000 সুবিধাভোগী। সেই হিসাবে নতুন সুবিধাভোগীর সংখ্যাও কমছে। তবে প্রকল্প কমলেও বাড়ছে ভাতা আর উপকারভোগীর সংখ্যা। 50 টাকা করে বাড়ছে বয়স্ক, বিধবা, দুস্থ, মা ও শিশু এবং প্রতিবন্ধী সহায়তা। আমাদের ফোকাস হলো প্রথমত যে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। এটার জন্য দরকার কি, আমাদের কর্মসংস্থান দরকার, আয়ের সংস্থান দরকার, তাই তো। এই জন্য বাজেটটাকে আমরা চেষ্টা করি একটু বিজনেস ফ্রেন্ডলি করার জন্য। এখন আগেকার সেই সরকারের বড় বড় সংস্থা বা কর্পোরেট বডি কাজ করবে, আস্তে আস্তে ওখান থেকে বেরিয়ে আমরা আসতেছি। বেশিরভাগ আমরা চাচ্ছি যে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ হবে। শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক নিরাপত্তা কিছুটা আমরা বাড়াবো, মার্জিনালি বাড়বে, হয়তো আপনি সার্বিকভাবে অন্যদের সাথে তুলনা করলে বেশি হবে না। সবচেয়ে বড় আমাদের এখন চ্যালেঞ্জ হলো যেটা, যে ওনারা যেটা বলেন মূল্যস্ফীতির একটা ব্যাপার, আমরা এখনো 9-এর কাছাকাছি আছি, যেটা অন্যান্য দেশে কমে গেছে। বর্তমানে সামাজিক সুরক্ষা কর্মসূচিতে উপকারভোগীরা বছরে সর্বোচ্চ 40 দিন দৈনিক ভিত্তিতে 200 টাকা মজুরি পাচ্ছেন। নতুন বাজেটে তা বাড়িয়ে 250 টাকা করা হতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো অন্তর্বর্তীকালীন সরকার বাজেট প্রণয়ন করতে যাচ্ছেন। এবারের বাজেটে সামাজিক সুরক্ষা খাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, সামাজিক সুরক্ষা খাতে যে বাজেট বরাদ্দ দেওয়া হবে তা বাস্তবায়ন করা এই সরকারের জন্য চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন তারা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টিকে প্রতিহত করার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে এক পথসভায় তিনি আরো বলেন, জাতীয় পার্টি বিরোধী দলে থেকে বিগত সরকারের সব সুযোগ সুবিধা নিয়ে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে। এখনো আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগকে পিছনে নিয়ে সামনে আগানোর চেষ্টা করছে জাপা। এ সময় এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা বিনা, ডেপুটি মুখ্য সমন্বয়ক মাহমুদা মিতা, কেন্দ্রীয় সংগঠক উত্তরাঞ্চল রাসেল আহমেদ ও লালমনিরহাট জেলা সমন্বয়ক রকিবুল হাসান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই জিএম কাদেররা এখনো কিভাবে প্রকাশ্যে ঘুরে, এই জাতীয় পার্টির এই যে দামি আওয়ামী লীগ ছাড়া তারা এখনো কিভাবে বাইরে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে প্রশ্ন করে, এই দামি আওয়ামী লীগরা কিভাবে এখন মানুষের ভিতর ঢুকে আবার চক্রান্ত করার চেষ্টা করে। এরা আবার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীদের পিছনে নিয়ে আবার সামনে এগানোর চেষ্টা করছে। আমরা স্পষ্ট করে বলি, ফ্যাসিস্ট বিরোধী যে ঐক্যবদ্ধ শক্তি, আমরা যারা একসাথে 24-এ লড়াই করেছি, যে কোনো মুহূর্তে যে কোনো সিচুয়েশনে এইরকম দালালদের, স্বীকৃত দালালদেরকে আমরা একসাথে মিলে আমাদের জায়গায় তাদের মুখোমুখি দাঁড়িয়ে যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত থাকবো। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যা আরো 24 ঘন্টা থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। ভারী বৃষ্টিতে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত। পার্বত্য এলাকায় পাহাড় ধসের শঙ্কায় জারি করা হয়েছে সতর্কতা। এদিকে জোয়ারের পানিতে ডুবে মহেশখালীতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে আরো জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। আজও সকাল থেকেই রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে ভারী বৃষ্টি হচ্ছে। নিম্নচাপের প্রভাবে দেশের 5 বিভাগে এই বৃষ্টি আরও 2-1 দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ভারী বৃষ্টিপাতের কারণে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। খেটে খাওয়া দিনমজুর মানুষের দুর্ভোগ চরমে। এদিকে জোয়ারের পানিতে বিপর্যস্ত দক্ষিণাঞ্চলের জনজীবন। ভোলা, পটুয়াখালী সহ কয়েকটি এলাকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সবচেয়ে নাজুক পরিস্থিতি দ্বীপ উপজেলার কুতুবদিয়ায় ভাঙা বেড়িবাঁধ ভেঙে তলিয়ে গেছে শত শত ঘরবাড়ি। কক্সবাজার উপকূলের অন্তত 20টি গ্রাম প্লাবিত হয়েছে জোয়ারের পানিতে। সৈকতে বেড়াতে আসা পর্যটকদের সতর্ক করে লাল পতাকা তুলেছে প্রশাসন। কক্সবাজার মহেশখালী নৌ রুটে সি ট্রাক চলাচল বন্ধ থাকায় টেকনাফের সঙ্গে সেন্ট মার্টিনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকটে পড়েছে দ্বীপের বাসিন্দারা। পানিতে ডুবে মহেশখালীর কুতুব জমে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয় নেওয়ার পাশাপাশি সার্বিক সহায়তা দিতে কাজ করছে প্রশাসন। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে অন্যায়ভাবে জামায়াতের নিবন্ধন বাতিল করা হয়েছিল বলে মন্তব্য করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। অন্তর্বর্তী সরকারের কাছে জামায়াতের নিবন্ধন দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। জয়পুরহাটে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম খান আরও বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের টাইমলাইন ঘোষণা করতে হবে। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে বলেও এ সময় দাবি জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, অবিলম্বে জামাতের নিবন্ধন প্রতীক সহ আমাদেরকে ফিরিয়ে দিতে হবে। তার কারণ ফ্যাসিবাদী সরকারের বহু কিছু ইতিমধ্যে অবৈধ হয়ে গিয়েছে। সুতরাং এই নিবন্ধন বাতিল ছিল অবৈধ, এই প্রতীক বাতিল ছিল অবৈধ। সুতরাং এরা আমাদেরকে ফেরত দিতে হবে। এবার খেলার খবর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদের মনোনয়ন বাতিল করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা জানিয়ে দেন, তাকে সভাপতি পদে দেখতে চায় না সরকার, কিন্তু নিজের অবস্থানে অনড় থেকে পদত্যাগ না করার ঘোষণা দেন ফারুক আহমেদ। এই সিদ্ধান্তের পর বিসিবির 8 পরিচালক তার প্রতি অনাস্থা প্রকাশ করে ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দেন। পরিচালকদের সেই অনাস্থা প্রস্তাবে সাড়া দিয়েই এনএসসি এই সিদ্ধান্ত নেয়। রাত 11টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে তিনি যদি স্বেচ্ছায় বোর্ড সভাপতির পদ থেকে সরে না যান, তাহলে সরকার চাইলেও তাকে সরাতে পারবে না। আইসিসি ক্রিকেট বোর্ডের সরকারি হস্তক্ষেপ অনুমোদন করে না। সিরিজের সমতায় ফেরার লক্ষ্যে রাতে দ্বিতীয় টি-20তে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের মতোই ব্যাটিং ব্যর্থতা থেকে বের হতে পারেনি টাইগাররা। প্রথম ম্যাচে 17 রানে শেষ 4 উইকেট হারিয়ে 37 রানে পরাজিত হয় লিটন দাসের দল। তাই ব্যাটিংয়ে ছন্দে ফেরাটাই চ্যালেঞ্জ সফরকারী ব্যাটারদের। দু দলের সবশেষ 5 সাক্ষাতে 4টিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান। অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে পারে স্বাগতিক দল, আর বাংলাদেশ দল নিতে পারে নাজমুল হোসেন শান্তকে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে রাত 9টায় শুরু হবে ম্যাচটি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী আজ। ইতিহাসের নৃশংস এই হত্যাকাণ্ডের নেপথ্যের কুশীলবদের শাস্তি নিশ্চিতের দাবি। টোকিওতে প্রধান উপদেষ্টা ও জাপানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক। উন্নয়ন সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যাশা। ডক্টর ইউনূসকে গার্ড অফ অনার প্রদান। প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা খাতে বাজেটের 12 ভাগ বরাদ্দের পরিকল্পনা সরকারের। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ বিশেষজ্ঞদের। এবং ভারী বৃষ্টিতে চট্টগ্রাম, কক্সবাজার সহ বিভিন্ন জেলার নিম্নাঞ্চল প্লাবিত। মহেশখালীতে জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু। পরবর্তীতে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।